বিষয়ক উপদেষ্টার সঙ্গে কথা বলতে যেই তারা বুঝতে পেরেছেন যে ঢাকার যে মুড চেঞ্জ হয়ে গেছে ভারতের বিষয়ে, বিশেষ করে হাসিনার ইস্যুতে সেটি স্পষ্ট দেখা গেছে। আ এবং আ দীনেশ ত্রিবেদী আ এই পত্রিকার রিপোর্ট অনুযায়ী দীনেশ ত্রিবেদী হাই কমিশনার তিনি সম্পর্ক উন্নয়নের কথা বলে তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তারেক রহমান তার অবস্থানে অনড় থাকেন এবং এর পরপরই দীনেশ ত্রিবেদী অ্যা ১ ঘন্টা পরেই বের হয়ে দিল্লি চলে গেছেন এবং সেখানে তিনি নরেন্দ্র মোদির সাথে বিষয়টা ব্রিফ করেছেন এবং দ্য ট্রিবিউন বলছে তারেক রহমানের কঠোর অবস্থান দিল্লির জন্য কিছুটা শক হিসেবে তারা দিল্লি দেখছে। এবং হাসিনাকে পরিত্যাগ করা ভারতের জন্য কঠিন এমন একটা বক্তব্য তুলে ধরে তারা বলছে যে ভারত শেখ হাসিনা মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে পরিত্যাগ করতে পারে না, বিশেষ করে তিনি দ্বিতীয়বারের মতো ভারতে আশ্রয় চেয়েছেন। তো এই বিষয়টি নিয়ে অর্থাৎ মূল হাইলাইটসটা হচ্ছে যে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ এবং ভারতের যে দ্বিপাক্ষিক সফরের যে আমন্ত্রণ এই সবকিছুই নির্ভর করছে শেখ হাসিনার প্রত্যর্পণের উপরে। এখন শেখ হাসিনা আদৌ বাংলাদেশে আসতে চান কিনা সেই জায়গাটি হচ্ছে মূল বিষয়। ভারতের সঙ্গে তো কোনো সংঘাত চাই না। ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ করারও কিছু নাই। ভারতের সঙ্গে আমাদের আ কি বলবো? খারাপ সম্পর্কেরও কিছু নাই। কিন্তু ভারতের যে আধিপত্যবাদী মানসিকতা বা আমরা বড় ভাই সুলভ মানসিকতা, অ্যা এই জায়গাটায় আসলে বাংলাদেশের সাধারণ মানুষের আপত্তি আছে এবং আমি তো বলব যে এই যে নর্থ ইস্টের যেই সেভেন সিস্টার এই জায়গাগুলো নিয়ে ভারতের ২-১ টা পত্রিকায় আমি দেখলাম যে তাদেরও একটা কনসার্ন এর জায়গা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক যদি পুনঃস্থাপিত না হয়, সম্পর্ক যদি একটি কি বলবো সৌহার্দ্যপূর্ণ অবস্থায় না যায় তাহলে ভারতের এই যে সেভেন সিস্টার কেন্দ্রিক বাংলাদেশের যেই আ বলয় আছে বা বাংলাদেশ চাইলে সেই জায়গাটায় কিন্তু ভারতকে ডিস্টার্ব করতে পারে। এবং এই কারণে ভারত চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটি সম্পর্ক পুনরুদ্ধার করতে, একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধার করতে। তবে এ পর্যন্ত আমরা জনাব তারেক রহমানের এই ৬ মাসের শাসনে আ তারেক রহমান কিন্তু এক ধরনের কনফিউজড একটা পলিটিক্স দিচ্ছেন। কারো কাছে মনে হচ্ছে যে তিনি প্রো ইন্ডিয়ান এক পলিটিক্স করছেন। কেউ বলছেন এন্টি ইন্ডিয়ান পলিটিক্স করছেন। আ কেউ বলছেন যে তিনি ভারতের সাথে একটা চমৎকার ডিপ্লোম্যাটিক একটা টাই তৈরি করার চেষ্টা করছেন। তো এই বিষয়গুলো স্পষ্ট হবে। তবে আ সব জায়গাতেই আসলে পরাগ জৈনকে নিয়ে রিপোর্ট করা হয়েছে। বাকি ৩ জনও কিন্তু বেশ অ্যাক্টিভলি বেশ কিছু ভূমিকায় ছিলেন এবং যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম। তবে একটা বিষয় ঠিক যে ভারত আ একটা বিষয় বুঝে গেছে যে জুলাই পরবর্তী বাংলাদেশে মানে ধরেন ৪৭ সালে বাংলাদেশের মানুষের যে ভারত বিরোধিতা ছিল আ বা পাকিস্তান আমলে যে ভারত বিরোধিতা ছিল, সেই বিরোধিতার মাত্রা এখন ধরেন শতকরা ৯০ ভাগেরও বেশি। কারণ হচ্ছে শেখ হাসিনার আ একনায়কতন্ত্র, ফ্যাসিস্ট শাসন এবং যে দুঃশাসন, সেই দুঃশাসনে ভারতের যে সহযোগিতা ছিল, তাতে বাংলাদেশের মানুষের সাথে ভারতের যদি সম্পর্ক যদি পুনঃস্থাপন না করতে পারে ভারত, চোখ রাঙিয়ে বাংলাদেশকে আর যে বশে আনা যাবে না, ভীতির সৃষ্টি করে, ভয় দেখিয়ে, সীমান্তে গুলি করে, মানুষ মেরে, এই করে, ওই করে যে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা যাবে না, সেটি মোটামুটি ভারত কিন্তু এই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বুঝতে পেরেছে বরং এবং গত কিছুদিনে তাদের কার্যক্রম এই বিষয়গুলো ক্রমশ স্পষ্ট হচ্ছে এবং ৫ই আগস্টে হাসিনার এই প্রেস কনফারেন্স পরবর্তী যে প্রতিক্রিয়া বাংলাদেশের তাতে ভারত আমি তো বলবো একটা বড় একটা ধাক্কা খেয়েছে যে বোধহয় আগের স্টাইলে আর হবে না। যার জন্যই যদিও বলা হচ্ছে যে রেগুলার ডিজিএফআই এর আমন্ত্রণে ভারতের স্পাই চিফ এসেছেন। এটিও খুব স্বাভাবিক কথা। বাংলাদেশের ডিজিএফআই প্রধানও ২ মাস আগে ভারত সফরে গেছেন। এটি একটি পারস্পরিক একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু মানে এই যাওয়া আসাটা। কিন্তু এই যাওয়া আসাটাকে কমপ্লিকেটেড করে ফেলেছিল শেখ হাসিনা। আমরা আমাদের সম্মানজনক জায়গায় বাংলাদেশকে দেখতে চাই এবং আমরা চাই যে ভারতের সাথে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু আধিপত্যমূলক সম্পর্ক ভারতের কাছ থেকে কেউ আশা করে না, বাংলাদেশও সেটি গ্রহণ করবে না।
এবং শেখ হাসিনা যেই মানে তুরুপের তাস খেলছিল, সেই তুরুপের তাসে জনাব তারেক রহমান ওভার ট্রাম্প করে দিয়েছেন। এবং এখন প্রত্যর্পণ নিয়েই ভারত খুব চাপে পড়ে গেছে। কারণ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে বাংলাদেশের আইন অনুযায়ী, যেহেতু তিনি ভারতে এখন অবৈধ স্ট্যাটাসে আছেন, উইদাউট ভিসা, উইদাউট এনিথিং আছেন, এবং তাকে যেহেতু বাংলাদেশের একটি শাস্তি দিয়েছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশ যেভাবে চাইবে তাকে সেভাবে প্রত্যর্পণ করতে হবে। ওই যে তাকে উম ও শেখ হাসিনার বিষয়ে আলোচনা এসেছে। তাকে ফিরলে যেন এখানে যেন ব্লাডশেড না হয়, এখানে যেন তার পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কেউ একটু বলার চেষ্টা করছেন যে ভারত নাকি বলেছে যে হাসিনাকে এসএসএফ দিতে হবে, যমুনায় রাখতে হবে। তো আমার মনে হয় না যে ভারত এতটা নির্বোধের মতো এই জাতীয় দাবি করবে। আহ, তবে তারা শেখ হাসিনা প্রত্যর্পণ করা হলে শেখ হাসিনাকে যেন আম, নিরাপত্তা দেওয়া হয় এবং তাকে যেন প্রপারলি আইন অনুযায়ী যেন তার সঙ্গে বিহেভ করা হয়, বিচার যেন স্বচ্ছ হয়, সেই জায়গাগুলো তারা কথা বলেছেন। তবে এটি অত প্রধান কোনো ইস্যু ছিল না, প্রধান ইস্যু ছিল ভিন্ন। তো ভারত ভারতের গলার কাটাও কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনাকে তার ভারত গিলতেও পারছে না, ফেলতেও পারছে না, এমন একটা অবস্থা। তবে সার্বিক যে পরিস্থিতি, আপনারা শেখ হাসিনা প্রেস কনফারেন্সটি বুঝতে পেরেছেন যে ভারতে হাসিনার ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক সহ একটা বিশাল নেতা কর্মীদের গ্রুপ উপস্থিত থাকলেও তার প্রেস কনফারেন্সে যোগ দিয়েছে কোন সাকিব আল হাসান, আরো কোন আননোন দু একটা মানে কি বলবো চাইল্ডিশ লোকজন শেখ হাসিনা প্রেস কনফারেন্সে। তারা শেখ হাসিনার সাথে অনলাইনেও যোগ দেয়নি, তারা দর্শক সারিতেও তাদের দু একজনকেও দেখা যায়নি। সিগনিফিকেন্ট এরকম বহু নেতা এখন ভারতে উপস্থিত আছে। তো এটি থেকে প্রতীয়মান হয় যে ভারতের শেখ হাসিনার সাথে তার পলাতক অন্যান্য নেতা কর্মীদেরও একটি দূরত্ব তৈরি হয়েছে, এবং অনেকে অনেক কথা বলছেন। এবং ধরেন মাস্তানি কিন্তু এখনো চলছে, মাস্তানি হাসিনার কণ্ঠে যেমন মাস্তানি চলছে, তেমনি আমি যদি আপনাদেরকে দেখাই যে জাহাঙ্গীর কবির নানক সাম্প্রতিক সময়ে আনন্দবাজার পত্রিকায় একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে এইসব আজাইরা দাবি আছে না কিছু, ভারতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল নিরাপত্তা, ফিরবেন প্রতিশোধের আগুন নিয়ে। নানক, আপনি দেখেন অবস্থাটা, লেজ তুলে কুকুরের মতো পালাইছে, মানে মানে কথার কথা দিয়ে নাই, শেষ দেখে ছাড়বো। তুই বেটা দেশে থেকেই শেষ দেখতে পালাইলি কেন? এখনো দেখেন কোন ধরনের অনুশোচনা নাই, কোন ধরনের রিগ্রেট নাই তাদের মধ্যে। এবং নানক বলছে নেত্রীর আগেই দেশে ফিরবো, শেষ না দেখে যেন মৃত্যুবরণ না করি, আহ ইত্যাদি ইত্যাদি। তো তুই কি শেষ দেখতে চাস? কি তোরা তো শেষ রে ভাই, তোরা তো শেষ, পালাই গেছস, আর কি বলার আছে? এবং এই নানক যা করছে, বিডিআর হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত এই জাহাঙ্গীর কবির নানক, বিডিআরে আমাদের ২০ সেনা অফিসারদেরকে হত্যার অন্যতম পরিকল্পনার মধ্যে ছিল নানক, তাপস এবং মির্জা আজম। এই তিন ত্রয়ী হাসিনার তিন গুন্ডা এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। তো সেই নানকের এখনো হুঙ্কার দেখেন। মানে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের কত দগদগে মানুষের মনে, এইসব হুমকি, এসব ভুম ফাং করে কোনো লাভ হবে না, এ বিষয়টি তারাও বোঝে। কিন্তু হয়তো কি কারণে দেয় আমি জানি না, কারণ টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। এখন আহ বিচারের সম্মুখীন এদেরকে হতে হবে, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। পৃথিবীর যে দেশেই যাক, এই গণহত্যার দায়, এই বিডিআর হত্যার দায় এবং জুলাই বিপ্লবে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার দায় থেকে হাসিনা, নানক, আজম, তাপস সহ এই ওবায়দুল কাদের গং কেউই আসলে রেহাই পাবে না। তো বেটার হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া, পাপের প্রায়শ্চিত্ত করা, বাংলাদেশে ফিরে এসে আইন মেনে শাস্তিকে মেনে নেয়া। এটি যদি হয়, হয়তো এই ঐতিহ্যবাহী যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে হয়তো কোনো ফরমেটে রাজনীতিতে আসতেও পারে। কিন্তু এই জাতীয় অ্যারোগেন্স যদি চলতেই থাকে, শেষ দেখে ছাড়বো, হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, ঘর পোড়ায় দিব, কাউকে ছাড়বো না, প্রত্যেককে ফাঁসিতে ঝুলবো, এই যদি চলতে থাকে, আমার মনে হয় যে আহ, বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা যেমন মতিভ্রম ঘটেছিল একটা সময়, যে মতিভ্রম এখনো অব্যাহত আছে, সেই মতিভ্রম এই পুরাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটাকে একেবারে ধ্বংসের কাতারে নিয়ে যাবে।
যেমন এখন একটা সময়ের মুসলিম লীগ যেমন এখন এক টেম্পো পার্টিতে পরিণত হয়েছে, সেরকম একটা অবস্থায় হয়তো চলে যাবে। আর শেখ হাসিনা ফিরে আসলে হ্যান হবে ত্যান হবে, আসলে কিছুই হবে না। আমরা তো গত ২ বছর তো দেখছি আহ কিছুই হয় না আসলে। আহ শেখ হাসিনার অনেক কথাই বলতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। তো ফাইনালি আমার মনে হয় না শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। আর যদি ফিরে, মোস্ট ওয়েলকাম। আমরা অবশ্যই তাকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ প্রস্তুত। এই স্বাগত হচ্ছে একজন গণহত্যাকারীকে বিচারের মুখোমুখি করার জন্য সবাই উদগ্রীব হয়ে বসে আছে। তার বিচার হবে, ১৫ বছরের গুম খুনের বিচার হবে, ১৫ বছরের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার বিচার হবে, ১৫ বছরের বাংলাদেশের অর্থ লুণ্ঠনের যথাযথ বিচার হবে। এবং সেটি বাংলাদেশের জন্য তো বটেই, পৃথিবীর বুকে আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে স্বৈর শাসকদের পরিণতি কিভাবে হয়, গণহত্যাকারীদের পরিণতি কি হয়। তো দর্শক, এই হচ্ছে